হ্যালো ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জ্বর সর্দি কাশি হলে আমরা সারাদিন ধরে পরপর কীভাবে ওদের যত্ন নিতে পারি এবং ওদেরকে সুস্থ করে তুলতে পারি। বেবি কেয়ার ডিউরিং বেবিজ ফিভার অ্যান্ড বেবিজ কফ অ্যান্ড কোল্ড। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ছেলের যখন দুবার জ্বর সর্দি কাশি হয়েছিল সেই সময়গুলোতে আমি কীভাবে সারাদিন ধরে ওর যত্ন নিতাম, ওর খাওয়া দাওয়া, স্নান, ঘুমোনো ইত্যাদি সমস্ত সেক্টরগুলোকে কীভাবে সামলাতাম, কীভাবে ওকে সুস্থ করে তুলেছিলাম এবং আমার বেবির ডক্টর কী কী পরামর্শ দিয়েছে এবং সেই পরামর্শ মেনে আমি কীভাবে আমার ছেলেকে সুস্থ করে তুলেছিলাম। তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করব জ্বর সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন, তারপর তোমাদের সাথে শেয়ার করব সর্দি কাশি সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন এবং তারপর তোমাদের সাথে কিছু জেনারেল ইনফরমেশন, মানে জ্বর সর্দি কাশি সংক্রান্ত কিছু জেনারেল ইনফরমেশন, কিছু সাবধানতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে বলি জ্বরের কথা। দেখো, নর্মালি মানে আমরা যেটা বুঝি সাধারণভাবে যে জ্বর দুটো কারণে হতে পারে। এক হচ্ছে ধরো কোনো একটা বিশেষ কোনো সমস্যা হয়েছে, তার টানে টানে জ্বর এসেছে, মানে যেমন ধরো ইউরিন ইনফেকশন, তার টানে টানে জ্বর আসতে পারে, বা কানের ইনফেকশন হলো সেখান থেকে জ্বর আসতে পারে। তার মানে কোনো একটা কিছু সমস্যা হয়েছে, তার থেকে জ্বর এসেছে, সেই সমস্যাটা ঠিক করলে জ্বরটাও ঠিক হয়ে যাবে। তো এরকম হতে পারে কোনো একটা সমস্যার টানে টানে জ্বর এসেছে। আবার যেটা নর্মালি হয়ে থাকে, যেমন সর্দি কাশির সাথে জ্বর এসেছে বা ভাইরাল ফিভার, এগুলো নর্মালি হয়ে থাকে। বা অনেক সময় খুব ঠান্ডা গরমের খুব ফ্রিকোয়েন্ট চেঞ্জের ফলেও জ্বর চলে আসতে পারে হঠাৎ করে। খুব সাধারণভাবে বলা যেতে পারে এই দুটো কারণের জন্য জ্বর হয়ে থাকে। আমি এখানে মেনলি বাচ্চাদের মধ্যে যেটা দেখা যায় সর্দি কাশি তার সাথে জ্বর বা ভাইরাল ফিভার হয়েছে, তো এই ব্যাপারটার কথাই আলোচনা করছি। তো দেখো, বাড়িতে বাচ্চা যদি থাকে তো সেক্ষেত্রে বাচ্চা যদি সুস্থ থাকে বা যদি বাচ্চা সাময়িকভাবে অসুস্থ হয়, যে কোনো টাইমে বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু আমাদের বাড়িতে বাচ্চাদের জন্য জ্বরের ওষুধ অবশ্যই রেডি রাখা দরকার। একটা প্যারাসিটামল, বাচ্চাদের যে প্যারাসিটামল হয় সেই প্যারাসিটামল কিনে ঘরে রেডি রাখা দরকার। বেবির যিনি ডক্টর আছেন তিনি তাকে জিজ্ঞাসা করলে তিনি একটা নাম বলে দেবেন, সেটা ঘরে কিনে রেডি রাখতে পারো। এটা ভীষণই প্রয়োজন, কারণ জ্বর যখন তখন আসতে পারে। রাত বিরেতে জ্বর এলে নাহলে সমস্যায় পড়তে হবে। তো এবার তোমাদের সাথে শেয়ার করি পরপর যদি বাচ্চার গায়ে হাত দিয়ে দেখো বাচ্চা জ্বর এসেছে, তো আমরা সেক্ষেত্রে কী কী স্টেপস ফলো করতে পারি। ওকে, তো ফার্স্টে বলি, যদি বাচ্চার গায়ে হাত দিয়ে দেখা যায় বাচ্চার গাটা গরম গরম লাগছে, তখন থার্মোমিটার দিয়ে দেখতে হবে। থার্মোমিটার দেওয়ার ফলে যদি দেখা যায় সেখানে তাপমাত্রা দেখাচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট বা 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো বাচ্চা জ্বর এসেছে। এবং এর পরে যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে ডক্টরের সাথে, মানে বেবির যিনি ডক্টর আছেন তার সাথে যোগাযোগ করা উচিত। সেটা ফোনে হলে ফোনে, হোয়াটসঅ্যাপে হলে হোয়াটসঅ্যাপ। বেবিদের ডক্টররা কিন্তু সবসময় এইসব ব্যাপারে কোঅপারেট করেন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের বেবিদের ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। কিন্তু যদি দেখা যায় যে বেবির ডক্টর যিনি আছেন তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না, এদিকে বাচ্চার গায়ে খুব জ্বর রয়েছে, টেম্পারেচার খুব বেশি রয়েছে, তো সেক্ষেত্রে বাচ্চাকে তো ওভাবে ফেলে রাখা যায় না। বিভিন্ন ওষুধের গায়ে কিন্তু একটা এরকম জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এখানে বাচ্চার ওজন, বাচ্চার বয়স থাকে, সেই মতন কত ড্রপ ওষুধ খাওয়াতে হবে সেটা বলে দেওয়া থাকে। এর পরের স্টেপটা হলো, যখন আমরা বেবিদের ডক্টরের কাছ থেকে জেনে গেলাম যে এই ওষুধটা খাওয়াতে হবে, এই পরিমাণে খাওয়াতে হবে, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ওষুধটা বাচ্চাকে সেই পরিমাণ মতন খাইয়ে দেওয়া। ভ্যাকসিনেশন বাদে অন্য টাইমে আমার ছেলের কিন্তু জ্বর এসেছিল দুবার, এখন ওর 2.5 বছর বয়স। তো এর আগে দুবার ওর জ্বর হয়ে গেছে। এই জ্বরের সময় আমার বেবি ডক্টর যে ওষুধটা দিয়েছিলেন সেটা হচ্ছে ক্যালপল। তো যখন ও ছোটো ছিল তখন এই ক্যালপলটা ছিল, এখানে কিন্তু লেখা আছে যে 10 কেজি পর্যন্ত হলে তখন এই পরিমাণ ড্রপ খাওয়াতে হবে। এটা হচ্ছে 10 কেজি পর্যন্ত বাচ্চাদের জন্য। পরবর্তীকালে মানে যখন এবছর ওর জ্বর হলো তখন কিন্তু ওষুধ পাল্টে দেন এবং সেই ওষুধের ড্রপটাও কিন্তু আলাদা। এই ওষুধের যে নিয়মটা আছে সেটা হচ্ছে 10 কেজি থেকে শুরু হচ্ছে, 10 কেজি থেকে এটা শুরু হচ্ছে, তারপর আস্তে আস্তে এখানে আছে 18 কেজি পর্যন্ত। তো এইভাবে কিন্তু ওজন বয়স ভেদে ওষুধের ডোজটাও চেঞ্জ হয়ে যায়। এই ওষুধটা ছিল 10 কেজি পর্যন্ত, আর এই ওষুধটা শুরু হলো 10 কেজি থেকে 18 কেজি বাচ্চাদের জন্য। সে বাচ্চার গায়ে জ্বর দেখলেই ডক্টরের বলে দেওয়া পরামর্শ অনুযায়ী ক্যালপল বা প্যারাসিটামলটা বাচ্চাকে খাইয়ে দিতে হবে। এবার যখন বাচ্চাকে খাওয়ানো হলো তারপর কিন্তু বেশ কিছু সময়ের গ্যাপ রাখা প্রয়োজন। এবার দেখো, একটা ওষুধ যখন আমরা বাচ্চাকে খাওয়াচ্ছি, একেই তো ওষুধ বিশুদ্ধের ব্যাপার, তার উপরে আবার বাচ্চাকে খাওয়াচ্ছি, তার ফলে কিন্তু আমাদের এই ব্যাপারটা সম্পর্কে অনেক সতর্ক থাকা উচিত। আর মনে রাখবে, প্যারাসিটামল কিন্তু খুব কাছাকাছি টাইমের মধ্যে খাওয়ানো যায় না। এই যে আমরা বাচ্চাকে ওষুধ খাওয়ানো স্টার্ট করলাম, এই যে প্রথম দিন থেকে ডেট দিয়ে বাচ্চাকে কটার সময় ওই প্যারাসিটামলটা খাওয়ানো হলো, সেই টাইমটা দিয়ে প্যারাসিটামলটা খাওয়ানো হলো কত ড্রপ, এটা লিখে রাখা দরকার। এটা ভীষণই দরকার, তাহলে মায়েরও ভুল হবে না, কারণ ওষুধ বিশুদ্ধের ব্যাপার আমাদের নির্দিষ্ট টাইম মেনে খাওয়াতে হবে। আর বাড়ির অন্যান্যদেরও কিন্তু ওই লিস্টটা, যদি মা সামনে নাও থাকেন তাহলে ওই লিস্টটা দেখে কিন্তু তারা ওষুধটা বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। এতে কী হবে, বাচ্চাদের ওষুধ খাওয়ানো সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকবে। এছাড়া ডক্টরকে যদি রিপোর্ট দিতে হয় যে এই ওষুধ খাওয়ানো হয়েছে, এতদিন ধরে ওষুধ খাইয়েছি,
এই সময় এত টেম্পারেচার ছিল, তারপর থেকে আর টেম্পারেচার বাড়েনি ইত্যাদি। এই রেকর্ডটা যদি খাতায় আমরা লিখে রাখতে পারি তাহলে ডক্টরকে বলতেও আমাদের অনেক সুবিধা হবে। এরপর বলি, যখন বাচ্চাকে প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ খাওয়ানো হলো তারপর থেকে কিন্তু বাচ্চার আস্তে আস্তে জ্বর কমতে থাকবে এবং আমাদের তখন মাঝে মাঝেই বাচ্চার গায়ে হাত দিয়ে দেখতে হবে যে বাচ্চার ঘাম হচ্ছে কিনা। যদি ঘাম হয় তখন আমরা বুঝবো যে জ্বরটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ঘামটা কিন্তু যেখানে যেখানে ঘাম হচ্ছে সেই ঘামগুলো আমাদের অবশ্যই মুছে দিতে হবে। নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক 2 ঘন্টা অন্তর কিন্তু থার্মোমিটার দিয়ে বাচ্চার তাপমাত্রা কত আছে দেখতে হবে, এটা ভীষণই দরকার। এবার এখানে একটা কথা বলি, যখন বাচ্চারা অসুস্থ থাকে তখন যে নর্মাল থার্মোমিটার হয় সেগুলো কিছুতেই ওদের আর্মপিটে বা মুখে দেওয়া যায় না, ওরা খুব বিরক্ত হয়ে যায়, দিতেই চায় না, মাথা সরিয়ে নেয়, মুখ সরিয়ে নেয়। আমার ছেলের ক্ষেত্রে এই সমস্যা আমরা পড়েছিলাম। ধরনের থার্মোমিটার এই সময় ব্যবহার করা খুবই সমস্যা হয়ে যায়, টেম্পারেচার থাকলেও আমরা টেম্পারেচারটা মাপতে পারি না যে কত আছে, তো খুবই সমস্যায় পড়তে হয়। এই ধরনের সমস্যায় পড়তে হয় বলে আমরা কিন্তু কিছুদিন পরে এই টাইপের থার্মোমিটার কিনে নিয়েছিলাম। এই থার্মোমিটারগুলো খুব সহজেই বাচ্চাদের টেম্পারেচার মাপা যায় এবং বাচ্চারা যে ঘ্যান ঘ্যান করে থার্মোমিটারটা নিতে চায় না, ওদের বডিতে লাগাতে চায় না, সেরকম কোনো ব্যাপারই না। খুব অল্প সময়ের মধ্যে বাচ্চার টেম্পারেচার মাপা হয়ে যায়। বাচ্চাদের জ্বর থাকলে কিন্তু এই ধরনের থার্মোমিটারের সাহায্যে খুব সহজেই টেম্পারেচার মেপে নেওয়া যায়। তো তোমরা চাইলে অনলাইন থেকে এরকম টাইপের একটা থার্মোমিটার কিনে নিতে পারো। এটা ডক্টর ট্রাস্টের থার্মোমিটার। বিভিন্ন রকম মেডিকেল স্টোরেও এই ধরনের থার্মোমিটার পাওয়া যায়। এছাড়া তোমরা অনলাইন থেকেও কিনে নিতে পারো। যদি অনলাইন থেকে কিনো তো সেক্ষেত্রে একটু রেটিংটা দেখে নিও। তো প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর আমাদের বাচ্চাদের যে টেম্পারেচারটা আছে সেটা মেপে নেওয়া উচিত এবং যদি জ্বর না থাকে তো সেটার আর রেকর্ড নেওয়ার দরকার নেই, খাতায় লিখে রাখার দরকার নেই। যদি এভাবে 2 ঘন্টা বাদে বাদে টেম্পারেচার মাপতে গিয়ে দেখা যায় বাচ্চার আবার জ্বর এসেছে, সেক্ষেত্রে আবার তো প্যারাসিটামল দেওয়া যাবে না, তখন কিন্তু বাচ্চাদের জলপট্টি দেওয়া যেতে পারে। যখন আমার ছেলে প্রথম দিন জ্বর এলো তখন দেখলাম হয়তো 3 বার প্যারাসিটামল খাওয়াতে হয়েছে বা 4 বার হয়তো প্যারাসিটামল খাওয়াতে হয়েছে। পরের দিন হয়তো 2 বার খাইয়েই হয়ে গেছে, আর জ্বর আসেনি, দরকারও পড়েনি। তারপরের দিন হয়তো প্যারাসিটামল খাওয়াতেই লাগেনি। তো মোটামুটি এইভাবে চলতে চলতে ডক্টররা বলে দিয়ে থাকেন যে হয় 3 দিন পর্যন্ত বা কোনো সময় হয়তো বলে দিয়ে থাকেন 5 দিন পর্যন্ত এভাবে দেখতে, তারপর ওনাকে রিপোর্ট করতে। তো আমার বেবির ক্ষেত্রে এরকম ডক্টর বলে দিয়েছিলেন এবং আমি যেটা দেখেছিলাম যে 3 দিনও লাগেনি, 2 দিন প্যারাসিটামল খাওয়ানোর পরেই আর জ্বরটা আসেনি। এবার তারপরেও যদি জ্বর থাকে, মানে ডক্টর যতদিন বলে দিয়েছেন অপেক্ষা করতে, মানে 3 দিন হোক বা 5 দিন হোক, তারপরেও যদি জ্বর থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরকে রিপোর্ট করতে হবে। মোটামুটি ভাইরাল ইনফেকশন বা ঠান্ডা লেগে যে জ্বর আসে সেটা কিন্তু এইভাবে আমরা যদি পরপর টাইম মেনে প্যারাসিটামল খাই, টেম্পারেচার চেক করতে থাকি, 2টো প্যারাসিটামল খাওয়ার মাঝখানে যদি টেম্পারেচার বেড়ে যায় সেক্ষেত্রে যদি আমরা জলপট্টি দিতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে এই জ্বরটা কিন্তু কমতে থাকে। মোট কথা আমাদের মনে রাখতে হবে বাচ্চার দেহে যে তাপমাত্রা সেটা বাড়াতে দেওয়া যাবে না, সেটা যেন না বাড়ে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপর জ্বর সংক্রান্ত কিছু অন্যান্য ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, দেখো যেদিন আমি দেখেছিলাম আমার ছেলে প্রথম জ্বর এসেছে, এই প্রথম দিন কিন্তু আমি একদমই স্নান করাইনি। প্রথম দিনটা স্নান করানো উচিত নয়। জামা কাপড় মাঝে মাঝেই পাল্টে দিয়েছিলাম, কারণ বারবার ঘাম হয়, তো সেক্ষেত্রে জামা কাপড়টা পাল্টে দেওয়া দরকার। আর চোখ মুখগুলো দিনের মধ্যে 2 বার পরিষ্কার করে দিতাম, উষ্ণ জল করে নিয়ে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দিতাম, যাতে নিজে একটু মানে বাচ্চারা একটু ভালো ফিল করে। আর দ্বিতীয় দিন যখন দেখলাম অত ফ্রিকোয়েন্টলি আর জ্বর আসছে না, একটু ভালো লাগছে, তো সেই দিন কিন্তু ভালো করে গাটা উষ্ণ জলে স্পঞ্জ করে দিতাম, এতে বাচ্চা অনেকটা ফ্রেশ বোধ করে, বাচ্চারও ভালো লাগে। তো এটা ফলো করেছিলাম। তারপর যেমন যেমন বাচ্চা সুস্থ হবে সেরকমভাবে আস্তে আস্তে গা স্পঞ্জ করে 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 একদম সুস্থ হয়ে গেলে তখন স্নান করানো যেতে পারে। আর ঘরের টেম্পারেচারের কথা বলি, দেখো বাচ্চা যেহেতু ওষুধ খাচ্ছে, ঘাম হচ্ছে, ওষুধ খাচ্ছে, ঘাম হচ্ছে, তো সেক্ষেত্রে টেম্পারেচারটা সবসময় আরামদায়ক রাখা প্রয়োজন। খুব বেশি গরম হলেও বাচ্চার কষ্ট হবে, যদি খুব ঠান্ডা হয়ে যায় তো সেক্ষেত্রে তো অবশ্যই কষ্ট হবে। এই হলো জ্বর সংক্রান্ত কিছু ইনফরমেশন। এরপর তোমাদের সাথে শেয়ার করবো সর্দি কাশি এর সাথে থাকলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, তারপর তোমাদের সাথে খাওয়া দাওয়া সংক্রান্ত ব্যাপারটা ডিসকাস করব। তো যদি বাচ্চার সর্দি কাশিও এই সময় থাকে, মানে জ্বরের সাথে সাথে যদি সর্দি কাশিও থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের খুব বেসিক কিছু ওষুধ, মানে যেমন তোমাদেরকে বললাম যে জ্বরের ওষুধও কিনে রাখা দরকার, সর্দি কাশির জন্য যেটা বেসিক ওষুধ একটা নাকের ড্রপ অবশ্যই কিনে রাখা প্রয়োজন। যেমন আমার বেবির ডক্টর আমার ছেলেকে দিয়েছিলেন ন্যাজোক্লিয়ার যখন ও ছোটো ছিল সেই সময়, পরবর্তীকালে কিন্তু ন্যাজিবিয়ন টাইপের ওষুধ দেন। তো এই দুটো ওষুধের কিন্তু 2 রকমের কাজ। তো এরকম বেসিক নাকের ড্রপ ঘরে রেডি রাখা ভালো, কখন প্রয়োজন হয়, কখন বাচ্চার ঠান্ডা লেগে যায়, তো তার জন্য কিন্তু এই 2টো টাইপের নাকের ড্রপ ঘরে রেডি রাখতে পারো। এগুলো কিন্তু সময় অসময়ে কাজে আসে। তো এবার বলি, যখন বাচ্চারা খুব ছোট থাকে বা বাচ্চাদের হয়তো ঠান্ডা লাগাটা সবে সবে শুরু হয়েছে, সর্দিটা নাক বন্ধটা সবে সবে শুরু হয়েছে, খুব সমস্যার কিছু নেই, তখন কিন্তু এই ধরনের ন্যাজোক্লিয়ার টাইপের খুব সিম্পল যে নাকের ড্রপ হয়, মানে নুন জল দিয়ে তৈরি, তো এই রকম নাকের ড্রপ তখন কাজে লাগে। কিন্তু যখন বাচ্চারা একটু বড় হয়ে যায়, কোনো সমস্যায় পড়লে সেটা ঠিক করার জন্য অনেক বেশি কিছু দরকার পড়ে, শুধু নুন জলে তখন কাজ হয় না। বা যদি বাচ্চার সমস্যাটা অনেক বাড়াবাড়ি হয়ে যায়, সর্দি কোনোভাবে কমছে না, তো সেক্ষেত্রে
কিন্তু এই ধরনের ন্যাজিবিয়ন টাইপের নাকের ড্রপ দেওয়া উচিত, কারণ এই ধরনের নাকের ড্রপে কিছু এক্সট্রা আছে যেগুলো বাচ্চার সর্দিটাকে ভালোভাবে ঠিক করে দিতে সাহায্য করে। তো এই ধরনের নাকের ড্রপ একদম ছোটো বেবিদের জন্য হয়, মানে যাদের বয়স 0 থেকে 1 বছরের মধ্যে তাদের জন্য হয়। আবার এটা হচ্ছে আরেকটু বড় বেবিদের জন্য, মানে 1 থেকে 6 বছরের বেবিদের জন্য। তো প্রয়োজন বুঝে কিন্তু ডক্টর নাকের ড্রপ চেঞ্জ করতে পারেন, বা আমাদেরও চেঞ্জ করা উচিত ডক্টরের পরামর্শ শুনে। যখন আমার ছেলে ছোট ছিল তখন কিন্তু ন্যাজোক্লিয়ার দিয়ে ওর সর্দির সমস্যাটা কেটে যেত। যখন ও বড় হলো তখন কিন্তু আর ন্যাজোক্লিয়ার দিয়ে কাজ হচ্ছিল না, সেটা আমরা ডক্টরকে জানাতে ডক্টর কিন্তু এই ন্যাজিবিয়ন প্রেসক্রাইব করে। তো এই নাকের ড্রপও কিন্তু ঘরে রেডি রাখা দরকার। এবার বলি, যখন তুমি প্রথম দেখলে বাচ্চার সর্দি কাশির সমস্যা চলছে, অল্প অল্প কাশি হচ্ছে, অল্প অল্প নাক দিয়ে জল বেরোচ্ছে, একটু হাঁচি হচ্ছে, তো সেই সময় থেকে কিন্তু তুমি চাইলে ঘরের কিছু জিনিস দিয়ে বাচ্চার এই সর্দি কাশির সমস্যাটা কমাতে পারো। মানে আমরা ঘরোয়া পদ্ধতিতে কি ফলো করে বাচ্চাকে একটু সুস্থ করতে পারি, এর উপরে কিন্তু আমি অলরেডি ভিডিও করেছি। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা কিন্তু ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও, মানে ঘরে আমরা বাচ্চাদের সর্দি কাশি কীভাবে ঠিক করতে পারি। তো যদি বাচ্চার সর্দি কাশি প্রথম শুরু হয়েছে দেখো, তো সেক্ষেত্রে এই ভিডিওতে যা যা স্টেপগুলো বলেছি সেগুলো ফলো করতে পারো। তারপর যদি দেখো এই ঘরোয়া পদ্ধতিগুলো ফলো করে বাচ্চার সর্দি কাশির সমস্যাটা একদম ঠিক হয়ে গেছে, তো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি দেখা যায় যে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তারপরেও বাচ্চার কোনো উন্নতি হচ্ছে না, বা একই অবস্থা রয়ে গেছে, সেটা কমছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চাকে তখন ঘরোয়া পদ্ধতির ভরসায় ফেলে রাখা ঠিক নয়। তখন ডক্টরের সাথে অবশ্যই যোগাযোগ করা উচিত। সর্দি কাশির সাথে জ্বর থাকুক বা সর্দি কাশি নর্মাল সর্দি কাশি রয়েছে, জ্বরটার নেই, যে কোনো টাইমে সর্দি কাশি যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু নাকের ড্রপটা বাচ্চাকে যখন খাবার খাবে তার একটু আগে আগে দেওয়াই ভালো। এছাড়া যখন বাচ্চা ঘুমোবে তার একটু আগে আগে দেওয়াই ভালো, তাহলে বাচ্চা ভালোভাবে খেতেও পারবে, বাচ্চা ভালোভাবে ঘুমোতেও পারবে। এছাড়া এইরকম টাইমে যখন আমার ছেলে সকালবেলায় ঘুম থেকে উঠতো তখনও কিন্তু আমরা ওর নাকে ড্রপ দিয়ে দিতাম। এই হলো নাকের ড্রপ দেওয়ার কথা। এরপর বলি কাশির ওষুধ খাওয়ানোর কথা। তো কাশির ওষুধ কিন্তু সাধারণত কোনো একটা খাবার খাওয়ানো হয়ে গেলে তার কিছুক্ষণ পরে খাওয়াতে হয়, এবং কাশির ওষুধ খাওয়ার পর কিন্তু আর কোনো কিছু খাওয়াতে নেই, এমনকি জলও খাওয়াতে নেই। নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যখন এভাবে বাচ্চাকে নাকের ড্রপ দেওয়া হচ্ছে টাইম টু টাইম, বাচ্চাকে কাশির ওষুধ খাওয়ানো হচ্ছে, তারপরে বাচ্চার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। কারণ আমার ছেলের কিন্তু যখন এই বছর ঠান্ডা লেগেছিল, কাশি হয়েছিল, তখন কিন্তু ডক্টর একটা ওষুধ দিয়েছিলেন, তারপর আমরা খাওয়াচ্ছি, কিন্তু দেখলাম যে কোনো রকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তখন আমরা ডক্টরকে আবার জানাই, এবং ওর কাস্তে কাস্তে রীতিমতন বমি চলে আসছে বা দম নেওয়ার সমস্যা হচ্ছে মনে হচ্ছিল। তো যখন ওর সমস্যা হয়েছিল সেই সময়ের ভিডিওটা আমরা ডক্টরকে পাঠাই হোয়াটসঅ্যাপে, এবং ডক্টর কিন্তু কাশির ওষুধটা চেঞ্জ করে। এই জন্য তোমাদেরকেও বলবো, প্রত্যেক দিন যদি সম্ভব হয় তো সেক্ষেত্রে ডক্টরকে বেবির যে কন্ডিশন আছে সেটার একটা আপডেট দিতে থাকো। যদি প্রত্যেক দিন ডক্টরকে ইনফর্ম করা সম্ভব না হয় তো সেক্ষেত্রে কিছুদিন ওষুধ খাইয়ে দেখো বা বাচ্চার আরও সমস্যা বাড়ছে কিনা। যদি দেখো যে সমস্যা কমছে না বা সমস্যা বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু ওষুধ চেঞ্জ করতে হতে পারে, তখন কিন্তু অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। এরপর বলি জ্বর সর্দি কাশি সংক্রান্ত কিছু জেনারেল ইনফরমেশান। এইরকম সময়গুলোতে কিন্তু বাচ্চা সবসময় মাকে কাছে পেতে চায়, তো সেক্ষেত্রে যতটা সম্ভব হয় বাচ্চাকে সময় দেওয়া উচিত। বলি খাওয়া দাওয়া সংক্রান্ত কথা, জ্বর সর্দি কাশি এই রকম টাইমটাতে কিন্তু বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে একদমই জোরাজোরি করা উচিত না, এবং পরিমাণে বেশি করে খাওয়ানো একদমই উচিত নয়। বাচ্চা কিন্তু বমি করে দিতে পারে। তুমি অল্প অল্প করে মাঝে মাঝে খাওয়াতে পারো, কিন্তু একবারে অনেকটা খাবার কখনোই এই সময় দেওয়া উচিত না। খাবারটা যেন পাতলা টাইপের হয়, যাতে বাচ্চা সহজে খেয়ে ফেলতে পারে এবং খেতেও কম সময় লাগে। বাচ্চা যদি একদম 7-8 মাসের হয় বা বাচ্চা যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের, মানে বড় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই টাইমটাতে পার্টিকুলার খাবারটাকে স্ম্যাশ করে বা একটু কাদা কাদা করে তারপর খাওয়ানো উচিত। তাহলে বাচ্চার হজম হবে সহজে, বাচ্চার বমি আসার সম্ভাবনা থাকবে না, বাচ্চা ঝটাপট খাবারটা খেয়ে নিতে পারবে। এবং যা খাবার খাবে সেগুলো যেন একদম সিম্পল টাইপের খাবার হয়, যাতে বাচ্চার হজম করতে কোনো অসুবিধা না হয়। নতুন কোনো খাবার এই টাইমে স্টার্ট করো না, কলা বা টক জাতীয় খাবার এই টাইমে না দেওয়াই ভালো। নেক্সট বলি, এই রকম সময়গুলোতে, এই রকম দিনগুলোতে বাচ্চা যেটা করতে ভালোবাসে সেটাই বেশি করে করতে দাও। বাচ্চা যদি টিভি দেখতে পছন্দ করে তো টিভি দেখতে দাও। যেটা বাচ্চা পছন্দ করে এই টাইমে বাচ্চার মনটাকে আনন্দ রাখার জন্য সেটাই করো। নেক্সট যেটা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই রকম টাইমগুলোতে, মানে বাচ্চা সর্দি কাশি থাকুক বা সর্দি কাশির সাথে জ্বর থাকুক, এই রকম টাইমগুলোতে রাতে কিন্তু আমাদের অবশ্যই পালা করে করে জাগা উচিত, মানে জেগে থাকা উচিত। সেটা বাচ্চা যদি জ্বর থাকে তো সেক্ষেত্রেও, যদি বাচ্চা সর্দি কাশির খুব সমস্যা হয় সেক্ষেত্রেও মাঝে মাঝে কিছুক্ষণ আমরা হয়তো মা ঘুমোলো বাবা জেগে থাকলো, কিছুক্ষণ হয়তো বাবা ঘুমোলো মা জেগে থাকলো, অন্তত প্রথম 2-3 দিন কিন্তু এইভাবে আমাদের একটু দেখা উচিত, উঠে উঠে যে বাচ্চা সব কিছু ঠিক আছে কিনা, টেম্পারেচার ঠিক আছে কিনা, ঘাম হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। প্রয়োজনে ওষুধ খাওয়াতে হতে পারে। তো এই টাইমটা কিন্তু আমাদের পালা করে করে জেগে থাকা উচিত। আস্তে আস্তে বাচ্চা ইমপ্রুভ করলে তখন আর এরকম জেগে থাকা দরকার। নেক্সট বলবো, যখন দেখছো বাচ্চা একটু একটু করে সুস্থ হচ্ছে, আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, তো সেই রকম সময়গুলোতে একদম শর্ট টাইমের জন্য, খুব অল্প সময়ের জন্য ফটাফট করে বাচ্চাকে স্নান করাবে। খুব বেশি সময় স্নানের জন্য নেবে না, বা যদি গা স্পঞ্জ করে দাও সেটাও একদম অল্প
সময়ের জন্য বাচ্চাকে একদম অল্প সময়ের জন্য জলের টাচে আনবে। এছাড়া এই সময় মানে বাচ্চা জ্বর সর্দি কাশির সময় যখন মুখ পরিষ্কার করে দেবে তখন যে জলটা ব্যবহার করবে সেটাও যেন উষ্ণ জল হয়, খুব গরমও যেন না হয় আর ঠান্ডা জল বা আমাদের নর্মাল জলও যেন না হয়। এরকম সময়গুলোতে কিন্তু বাচ্চাকে ডাইপার পরিয়ে রাখাই ভালো, কারণ বাচ্চার কখন হিসু করে ফেলবে, আবার ভিজে যাবে, সেখান থেকে আবার ঠান্ডা লাগবে, বাচ্চার অস্বস্তি হবে, কষ্ট হবে। তো সেই জন্য এই টাইমগুলোতে কিন্তু বাচ্চাকে ডাইপার পরিয়ে রাখাই ভালো। এই টাইমগুলোতে কোনো ক্রিম বা কোনো বডি লোশন যেটার খুব উগ্র গন্ধ আছে সেরকম কোনো ক্রিম বা বডি লোশন না লাগানোই ভালো, তাহলে বাচ্চার একটু দম নেওয়ার সমস্যা হতে পারে, ব্রিদিং প্রবলেম হতে পারে। এছাড়া বলি যখন সর্দি কাশি বা জ্বরের জন্য ওষুধ স্টার্ট হয়ে গেছে তখন আর তেল মালিশ করে এই ব্যাপারটাকে কমানো উচিত নয়, কারণ ওষুধটাকে ওষুধের মতন কাজ করতে দেওয়া উচিত। তেল একরকমভাবে কাজ করবে। ঘরোয়া পদ্ধতিতে যখন আমরা কমানোর চেষ্টা করব তখন আমরা তেলটা অ্যাপ্লাই করে দেখতে পারি, বাট যখন দেখছি ঘরোয়া পদ্ধতিতে কাজ হচ্ছে না, ওষুধ স্টার্ট হয়ে গেছে, তখন আর আলাদা করে তেল মালিশ করলে খেয়ে বাচ্চার আরও ঘাম দেবে, বাচ্চার কষ্ট হতে পারে, ঘামাচি হয়ে যেতে পারে। তো সেই সময় আর তেল আলাদা করে মালিশ করার দরকার নেই। এবার এই অসুস্থতা চলাকালীন কিন্তু কোনোভাবেই বাচ্চাকে সাবান, শ্যাম্পু ইত্যাদি মাখিও না। নেক্সট বলি, এই যে টাইমগুলোতে বাচ্চা অসুস্থ থাকে তখন কিন্তু বাচ্চা ভালোভাবে খাওয়া দাওয়া করে না, বাচ্চার ওয়েট কিন্তু কম হয়ে থাকে এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বাচ্চা যে এই কদিনে দুর্বল হয়ে গেছে সেটা যাতে ঠিক হয়ে যায় তার জন্য কিন্তু আমার চ্যানেলে 10 দিনে খাবার দাবারের একটা রুটিন আছে, যাতে বাচ্চা ঝটাপট অসুস্থতার পর ওয়েটটা একদম ঠিক জায়গায় ফিরে আসে এবং বাচ্চার দুর্বলতা কেটে যায়। তো সেই 10 দিনের খাবার দাবারের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। আমার ছেলের ক্ষেত্রে 10 দিনে এই ধরনের খাবার দাবার খাইয়ে কাজ হয়েছিল। হতে পারে তোমাদের বেবির কারোর হয়তো 10 দিন লাগলো, কারোর হয়তো 12 দিন, কারোর হয়তো 2 সপ্তাহ লাগলো। কথা অসুস্থতার পর যাতে বাচ্চা ঝটাপট আবার নিজের ওয়েট ফিরে পায়, তো সেক্ষেত্রে এই খাবার দাবারের রুটিনটা ফলো করতে পারো। এরপর বলি, বাচ্চা যখন অসুস্থ থাকবে তখন কোন কোন বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখা দরকার, এবং এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আর সময় নষ্ট না করে ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত। এক তো এরকম সর্দি কাশি জ্বর চলাকালীন যদি বাচ্চার খাওয়া দাওয়া একদম কমে যায় এবং বাচ্চা একদম কিচ্ছু খেতে না চায়, কোনো কিচ্ছু যদি না গ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে যদি বাচ্চা একদমই নিস্তেজ হয়ে যায়, কোনো রকম কোনো মুভমেন্ট ভালোভাবে তার মধ্যে দেখতে না পাওয়া যায়। তৃতীয় হচ্ছে যদি বাচ্চা খুব বেশি পরিমাণে বমি করে, বাচ্চা যদি পটি খুব বেশি পরিমাণে হতে থাকে, মানে একদম জলের মতন পটি হতে থাকে বা পটিতে যদি ব্লাড থাকে, এই ধরনের সমস্যাগুলো যদি হয় বা বাচ্চা যদি খুব কাঁপুনি দেয়, তো এইরকম সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আর একদমই সময় নষ্ট করা উচিত না, অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত বা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।